আমার 3 ফারিয়ার প্রতি ক্রাশ ছিল। তিনজনই এখন আউট অফ মাই মানে রিচিং জোন। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ মৌলিকভাবে প্রকৃত তথ্য বিক্রেতারাই আমাদের নিজের অবস্থান বানান ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি মতামত উপস্থাপন করা। তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। ইশতিয়াক কেমন আছো? খুব ভালো। ইশতিয়াক, তোমার জীবনের প্রথম উপার্জন কত? 1000 টাকা। 1000 কি দিয়ে? ওই শো করার জন্য প্রথম যখন ডাকতো তখন এই 1000 টাকা দিত। গার্লফ্রেন্ডকে খাইয়েছিলে? হ্যাঁ। খাইয়েছিলে? গার্লফ্রেন্ড না, জাস্ট অ্যাটেম্প নেওয়ার প্রথম যে চেষ্টা সেই হিসাবে আর কি, খাওয়ানোর যেটা দরকার সেটা খাইয়েছিলাম। প্রথম প্রেমের চিঠি? প্রেম শেষ হওয়ার পর। প্রেম শেষ হওয়ার পর। জীবনের সবচেয়ে স্মরণীয় দুর্ঘটনা কি তোমার জীবনে? সারেগামাপার অবন্তী সিদ্দিকী নিশ্চয়ই চেনেন আপনারা। ও যখন অডিশন হয় বাংলাদেশে, আমি ওটার সাথে জড়িত। অবন্তী সিদ্দিকী নিশ্চয়ই চেনেন আপনারা, সারেগামাপার খুব পরিচিত মুখ এইবারে। তো ওর যখন অডিশন হয়, অডিশনের পরপর ওর প্রোমো শুটের জন্য আমরা নৌকা নিয়ে গাজীপুরের দিকে গিয়েছিলাম। ওখানে কিছু নদী বা পানি আছে ওই রকম একটা জায়গায়। তো যখন আমরা শুটিং মানে করবো, নৌকায় উঠছিলাম, আমার চোখে সানগ্লাস, আমি খুব ভাবসাব নিয়ে গেছি, কারণ অবন্তী তো তখন নতুন, স্টার হয় নাই, আমি তখন স্টার মানে একটা ব্যাপার আছে। নৌকায় ওঠার সময় হঠাৎ করে কি হলো, আমি মানে পা পিছলে নিচে পড়ে গেলাম। উইদিন 3 সেকেন্ডস আমি আবিষ্কার করলাম যে আমি পানির নিচে, এবং এটা ছিল নোংরা পচা মানে একদম আবর্জনা, এবং সানগ্লাস সব নিচে শুয়ে পড়লাম। তো উঠার পরে মনে হলো যে না, আমি জাস্ট অল্পের জন্য বেঁচে গেছি। ভাবটা আর থাকলো না? ভাবছিল, যাই হোক। আচ্ছা, জীবনে চিন্তার কোনো ঘটনা? হ্যাঁ, আমার গলায় ছুরি ধরে চিন্তা করার চেষ্টা করেছিল বগুড়াতে, বাট আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে এসেছি। আচ্ছা, তারকা জীবনের আসলে মূল অ্যাডভান্টেজটা কি? মানুষ সেলফি তুলতে চায়, এখন কোথাও কথা বলতে গেলে আমাকে টাকা দিয়ে নিয়ে যায়, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর কেনাকাটার সময় কি ছাড় পাও নাকি বেশি দাম? আমি সাধারণত গরিব মানুষ হিসেবে ফুটপাতে কেনাকাটা বেশি করি না, এটা মজা করলাম। ওই তো এটা মিডিয়াম, অনেক সময় দাম বেশি। তোমার ফুড হ্যাবিটের জায়গা কি কি আছে? আমি বাংলা ফুড পছন্দ করি, আমার মার রান্না খুব পছন্দ করি। আচ্ছা আচ্ছা, সবচেয়ে প্রিয় বন্ধুকে যে তোমার সবচেয়ে বেশি গোপন জানে? আমার একজন ডেন্টিস্ট বন্ধু আছে, রাসেল, ও আমার খুব ক্লোজ। আচ্ছা, জীবনে তোমার ক্লোজেস্ট 3 জন মানুষের নাম বলতে হবে। আমার সব বন্ধুরা, আমার স্কুলের ফ্রেন্ডরা। ক্যারেক্টারের নাম বলো 3 জন। আসাদ, রাসেল আর আরেকজন নাম জানি না। আসাদ, রাসেল আর একজন জানি না। আসাদ, রাসেল এবং জানি না ব্ল্যাকবোর্ডে লেখা আছে, তুমি একজনকে মোছো। আসাদ, রাসেল এবং জানি না থাকলো, আরেকজন মোছো। জানি না। সো রাসেল তোমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো কোনো কারণ আছে? ওর সাথে আমার জেলিংটা ভালো আর কি, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি রাত জেগে দীর্ঘ সময় কথা বলেছো কার সাথে? ওই যে ফোন যখন ফ্রি ছিল। ছেলে না মেয়ে? মেয়ে, অবশ্যই। জীবনে ফার্স্ট অটোগ্রাফ মনে আছে? না। ফার্স্ট সেলফি? না। মানে সবচেয়ে বেশি ভয় পাও কাকে? সচরাচর তো ভয় পাই না। ভয় পাও না? আচ্ছা, বাংলাদেশে যদি এই মুহূর্তে বলা হয় তোমার পাশে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করো তোমার অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসাবে, কার নাম বলবে? মেয়ে ছেলে? মেয়ে অবশ্যই। যারা আমার ড্রিম ছিল তাদের সাথে আমি কাজই করতে পারি নাই। নাম বলতে চাইছি। আমার 3 ফারিয়ার প্রতি ক্রাশ ছিল। তিনজনই এখন আউট অফ মাই মানে রিচিং জোন। সো 3 ফারিয়া, শবনম ফারিয়া, নুসরাত ফারিয়া। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফারিয়া শেহরিন, ওই বাংলা লিঙ্কের ফারিয়া। ও ছিল আমার প্রথম ক্রাশ। ও মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, 3 জনকেই আমার সাথে যেহেতু দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় আমি বলবো। সো জানিয়েছো যে ভালো লাগে? কখনো কোনো উপলক্ষে? চান্সই পাই নাই যাবো। আচ্ছা আচ্ছা, তোমার সর্বশেষ পড়া বই কোনটি? আমি এই মুহূর্তে পড়ছি, এটা বইয়ের নাম হচ্ছে পার্সোনাল কারিজমা টাইপের কিছু একটা নিয়ে আর কি, লাইক পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ওই বইগুলো বেশি পড়ি। আচ্ছা আচ্ছা, সর্বশেষ দেখা মুভি? আন্ধাধুন, হিন্দি মুভি একটা আছে। ওয়াও, নাইস মুভি। এবং লাস্ট আউটিং কোথায়? ছেলে না মেয়ের সাথে? গার্লফ্রেন্ডের সাথে? গার্লফ্রেন্ড নাই। বুঝছি, মিথ্যা বলবা। না না, আমি একদম অনেস্ট। গার্লফ্রেন্ড। কোথায় গিয়েছিলে? ছেলের সাথেই হোক, বন্ধুর সাথে?
বন্ধুর সাথে কোথায় গেলাম, আমরা বান্দরবানের রেমাক্রি ঘুরে আসছি কয়েকদিন আগে। আচ্ছা, স্কুল পালিয়েছো? হ্যাঁ, কয়েকবার। আচ্ছা, লাস্ট লম্বা ঘুম দিয়েছো কবে? আমি ইদানিং কম ঘুমাই আসলে। লাস্ট কিস? ওই সুযোগ হয় নাই। শিওর? সবচেয়ে বেশি কলকাতার মিরাকেল 6 সিজনের কোন মুহূর্তটা মিস করো? প্রত্যেকটা মুহূর্ত, ওখানে বলা যাবে না, মানে আলাদা করে, বিশেষ করে ক্যামেরার চেয়ে ক্যামেরার পিছনের স্মৃতিগুলো বেশি মজার, আমাদের গুনিং সেশনের স্মৃতিগুলো। কলকাতার টিমের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে তোমার? পলাশ। দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হয়? হ্যাঁ, রেগুলার কথা হয় ওদের সাথে, সবার সাথে। আচ্ছা, জীবনে কি হওয়া বাকি আছে ইশতিয়াকের? ডিরেক্টর হওয়া বাকি আছে। ইনফ্যাক্ট আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান এখন হতে পারি না, সো আমি স্টিল ট্রাইং। আচ্ছা, সবচেয়ে স্বপ্নে দেখো বারবার বা স্বপ্ন হয়ে আসে কোন জিনিসটা? আমি আমেরিকার লস অ্যাঞ্জেলসে আমি একটা শো করছি, এবং এটা ইন্টারন্যাশনাল শো। আমার অডিয়েন্স বাঙালি কেউ না, মানে বাঙালি থাকতে পারে, বাট এটা সব সাদা চামড়ার লোকজন থাকবে, লাইক সব মানুষজন আমাকে দেখবে, এটা একটা বিশেষ। লাস্ট কোশ্চেন, ছেলেটা তানভীর তারিক, ছেলেটা কেমন? খুব ভালো। ঠিক ওই জায়গায় কি ঠিক বাংলাদেশ কলকাতা এক ধরনের ইগো বলো, একটা প্রতিদ্বন্দ্বিতা বলো, কোনো কিছু কাজ করে কিনা? জামিলের কাছ থেকে আসি। বেসিক্যালি আমাদের থেকে ওরা একটা বাংলার যে ফ্লেভারটা, এটা ওরাও খুব পায়, এবং এটা ওদের কাছে যত টাচই হয়, কেন যে বর্ডারটা হলো, আচ্ছা, তাহলে এই জিনিসটা হতো। ঠিক যখন শোটা খুব সুপার পপুলার দিকে এগুলো কথা হচ্ছিল, টিআরপি নিয়ে, হাই টিআরপি গেল, ঠিক তখন কলকাতার নিউ মার্কেট বলি বা একদম হট্টগোল এরিয়াতে নিজের ফেমটা কিভাবে দেখছিলা? সজল কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? কলকাতায় বা কলকাতার আশেপাশে যদি গ্রামের দিকেও যাই, হঠাৎ যদি কেউ একবার এক পলক দেখতে পারে আর চিনতে পারে, আর একটা জায়গায় যদি 5 মিনিট দাঁড়ানো যায়, 5 মিনিটের মধ্যে আশেপাশে ভিড় জমে যাবে যে এই মিরাকেল আসছে। আচ্ছা, তো কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা নিজের ফেমকে এক্সপ্রেস করার এই ধরনের? ওখানে যেটা হচ্ছে যে জামিল যেটা বললো, জামিলের কথা লিঙ্ক ধরে বলি। আচ্ছা, মানে যারা আদি কলকাতার বাসিন্দা ওদেরকে বলা হয় ঘটি। আচ্ছা, আর যারা সামহাউ কোনো রিলেশনশিপ ছিল আগের প্রজন্ম থেকে, বাংলাদেশ থেকে যারা গিয়েছে ওখানে, ওদেরকে বলা হয় বাঙাল। আচ্ছা, সো জামিল যেটা বললো যে আমাদের যে ঢাকাইয়া ল্যাঙ্গুয়েজ, এটাকে ওরা খুব পছন্দ করে, একটা মাত্র কারণ হচ্ছে যে বলে এটা বাঙাল ভাষা। আমাদের প্রতি তাদের একটা আলাদা টান আছে, ফিল আছে। এবং মিডিয়াতে যারা কাজ করে, ফিল্ম হোক বা টেলিভিশন হোক, ওদেরকে অলমোস্ট প্রায় দেবতা চোখে দেখা হয়। মানে খুব রেসপেক্টের জায়গায়, খুবই জায়গা। যাক, তোমরা ওই জায়গাটা আসলে ওন করছো। আমি ঠিক ওই রেস ধরেই যাবো যে এই ফ্যান বা ফেনোমেনাটা আমি ফেসবুকে তোমাদের সবার অ্যাকাউন্টে দেখছি প্রচুর মানে রিকোয়েস্টের ভিড়। সেক্ষেত্রে মেয়ে ফ্যান্সদের ঠিক জ্বালাতন বা যন্ত্রণাটা কেমন? আমাদের ওখানে কিন্তু আমরা রেস্ট্রিকশনের মধ্যে থাকি। আমরা আমাদের হোটেলের মধ্যে যেখানে রাখা হয়েছে সবাইকে অ্যালাউ করে না, যে আমরা সেল নাম্বার ওখানে ইউজ করি সেটাও কাউকে দেওয়া যায় না তেমন একটা। আচ্ছা, তো একটাই মাধ্যম যেটা ফেসবুক, যেখানে অ্যাটলিস্ট দেখা না হোক বা থাকতে না পারো, মেসেজটা হয়। নিজেরা যখন স্ক্রিপ্ট করো, সেই উপাত্তগুলো ঠিক কি ভেবে নাও বা নিজের স্ক্রিপ্টের ব্যাপারে? প্রথম আমরা যখন মিরাকেলে আসি, তখন অডিশনেই তো বলে দেওয়া হয়েছে যে নিজের যোগ বানাতে হবে। এরপর যখন যাই, ওখানে গ্রুমিং শুরু হয়, এবং গ্রুমিংয়ে যারা যোগ বানাতে পারতো না বা যোগ কালেক্ট করতে পারতো না, তারা প্রথম দিকেই একটু ঝরে পড়েছে, অন ইয়ার পর্যন্ত যায়নি। তো আমাদের সৌভাগ্য, আমরা অন ইয়ার পর্যন্ত গেলাম এবং এখন পর্যন্ত টিকে আছি এবং ফাইনালিস্ট। তো সেক্ষেত্রে আমাদের সবগুলো প্রায় যোগ নিজে বানাতে হয়। রুমাররা যোগ কাটে। 100টা যোগ নিয়ে গেলাম, 100টার মধ্যে 90টা পুরানো, 90টা হবে না। 10টার মধ্যে লাফটার নেই, ওই 10টা হবে না। 5টার মধ্যে 5টার 3টায় ফুল লাফটার, 3টা লাস্ট পর্যন্ত টিকবে, এবং ওই 3টা ওরা সিলেক্ট করে দেবে, ওই 3টা অন ইয়ার যাবে। আমি কাছে আসবো যে ফ্যানদের সাথে পাশাপাশি মেয়ে ফ্যানের কথা বললো, একটু এড়িয়ে গেল। আমাদের এই শোতে বেসিক সাবজেক্ট থাকে প্রেমটা, তো প্রেমে পড়া বা অফার নেয়া বা অফার দেওয়ার বিষয়টা, এখানে কিন্তু একেবারে খোলামেলা কথা বলার একটা প্ল্যাটফর্ম। আমি জানি যে তোমরা কোনো কিছুতেই লুকোচুরি করো না। ফ্যান তো সবাই, হ্যাঁ, কাউকে পার্টিকুলার ভালোবাসলে চলবে না। ফিমেল ফ্যান্স সবারই আছে, আমারও আছে। মানে সেক্ষেত্রে মেল ফিমেল দুইটা কি ভ্যারি করে? নিশ্চয়ই কিছুটা ভ্যারি তো করবেই। আমাদের মিরাকেলে সবাই খুব পপুলার, এর মধ্যে পার্টিকুলার ফিমেল ফ্যানদের ভিতরে কি অডিশন চলছে এখন? না, সিলেকশন চলছে, সিলেকশন। কে কত বেশি কাছে আসতে পারে সবারই। ইনফ্যাক্ট যারা ফেসবুকিং করে রেগুলার, ওদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়, এটা আমরা সবাই এনজয় করি। আর বেসিক্যালি আমরা সবাই একসাথে থাকি, তো সো আমার ল্যাপটপে যখন আমি কাজ করি, পাশে যখন সজল থাকে, জামিল থাকে, আমার গ্রুমার্সটা থাকে, পুরো জিনিসটা কিন্তু একই সাথে সবাই দেখছে, জানছে।
তো এটা কিন্তু খুব মজা হয়। এটা বাইরের যারা নর্মাল অডিয়েন্স আছে ওরা জানে না অনেক সময় যে আমরা একসাথে একই সাথে ফেসবুকিং করি। হ্যাঁ, ও তো প্রায় এড়ে গেল সেই মানে গণ একই টাইপের কথা বলে। আমি জামিলের কথা শুনি, আমি ডিফারেন্ট বলি। প্লিজ প্লিজ। হ্যাঁ, ডিফারেন্ট বলি, একদম ট্রু। তানভীর ভাই বিশ্বাস করেন? আচ্ছা, বিশ্বাস করলাম। হ্যাঁ, কলকাতা যাওয়ার আগে অবধি আমি যে সে কত ট্রাই করেছি প্রেমের জন্য, মানে কেউ পাত্তা দেয়নি? কেউ না, মানে হয়তো বহুত কষ্টের দোস্ত একটা নাম্বার দেয় না, যাদের ক্লোজ ফ্রেন্ড, ওদের গার্লফ্রেন্ড আছে, আচ্ছা, ওর গার্লফ্রেন্ডের কাছে, ইভেন আমার ফোন আছে ধানমন্ডি, আমি আমার ওর গার্লফ্রেন্ডের কাছে ওর হাতে পেয়ে ধরলাম যে আমাকে প্রেম করতে চাই। রে, আমার তোর একটা বান্ধবীর নাম্বার দে, তোমার সাথে প্রেম করবে কে? কেন? তুমি তো সিরিয়াস না। আমি নাকি সিরিয়াস না। এবার হচ্ছে কি তানভীর ভাই, এবার সিলেক্ট করছি। তাহলে সজল বলতে পারি যে মেয়েরা ঠিক ভেতরটা দেখে না, ফেম মানি বা আদার্স সবকিছু। এটা কি তুমি একমত? এটা বলি তো কল্যাণপুরে গিয়ে আবার সমস্যা হবে না তো? আচ্ছা, তো তোমার ক্ষেত্রে নিশ্চয়ই একই ধরনের বিড়ম্বনা বা একই ধরনের প্রেশার? একই ধরনের বিড়ম্বনা, একই ধরনের প্রেশার সবারই চলছে। তবে এটাকে অন্যদিকে নেওয়ার কিছুই নেই, বা সবাই এটা সহজভাবেই দেখি। কারণ আমরা যে যাই বলি, আমরা কিন্তু আসলে এটাই চাই, আমাকে ভালোবাসুক। নট অনলি ফিমেল ফ্যান্স, ছেলে ফ্যান্সদের ক্ষেত্রেও একই অবস্থা। একটু অন্য প্রসঙ্গে আসি, সবচেয়ে জাজরা খুবই ফেমাস 3 জন জাজ ওখানে থাকেন, এবং আমি জানি যে লাফটার শো শুরু হওয়ার আগে থেকে তোমরা ওদের ফ্যান ছিল এবং ফ্যান আছো। সেক্ষেত্রে জাজদের পার্সোনাল রিয়াকশন বা কথাবার্তা কি হয়, একটু যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতাম। আর যদি কারো পারফরমেন্স খারাপ হয় বা যে পারছে না, টানা কয়েকটা এপিসোড ডাউন যাচ্ছে, তখন কিন্তু ওই জাজরাই আমাদেরকে জাস্ট গার্জিয়ানের মতো, অভিভাবকের মতো পিঠ চাপড়ে দেন, সাহস দেন যে কেন হচ্ছে না, করতে হবে। আর ওনারা অলরেডি কিন্তু মিডিয়াতে এস্টাবলিশড, বহু বছর ধরে আছেন। ওনারা জানেন যে ক্যামেরার সামনে কি কি সমস্যাগুলো হয়। লাইক আমি মাঝখানে কিছুদিন এপিসোড, আমার কয়েকটা এপিসোড খুব খারাপ গেছে, তো যে জাজরা আমাকে নাম্বার কম দিতেন, যারা বকাবকি করতেন, ওনারাই কিন্তু ক্যামেরার বাইরে এসে আমাকে অনেক ভালো ভালো সাজেশন দিয়েছেন। ওনারা ওভারঅল কিন্তু আমাদের গাইড করেন, অভিভাবকদের মতো গাইড করেন। জামিল কি বলবো, একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো আমি একটু শ্রীলেখা বা রজতা দত্ত বা পরান্দা, এই 3 জন সম্পর্কে যদি। ওনাদের তো আসলে ওভাবে কাছ থেকে দেখার সুযোগ হয়নি। প্রথমে ভয় পেতাম, আচ্ছা, স্টিল নাও ভয় পাই। তারপরও তখনকার ভয়টা অন্যরকম ছিল। শুধু জাজ না, ওনারা আমাদের ভুলগুলোকে এমনভাবে ধরিয়ে দেন। যেমন আমার একটা সেম কাহিনী হচ্ছে, আমি জাস্ট ওয়াইল্ড কার্ড এন্ট্রি করার পর আমার এপিসোডগুলো তেমন যাচ্ছেই না, যাতে হচ্ছে, এবং জাজদের কমেন্টসটাও তেমন পাচ্ছি না ভালো। তো আমি রনিদাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি আসলে বুঝতে পারছি না আমার কি হচ্ছে। তো বললো যে জামিল দেখ, তুমি আগে যেটা করেছিলে কয়েকটা ক্যারেক্টার নিয়ে করে, আমি তো জোকস বলি না, ওই যে স্ক্রিপ্টের ব্যাপারগুলো থাকে আমার কয়েকটা ক্যারেক্টার থেকে, তো বললো যে তুমি ওগুলাকে ট্রাই করো আর নিজের মধ্যেই খুঁজে পাও। পরান্দার তো একটা ডায়লগ এস্টাবলিশড এখন যে বেটার, হ্যাঁ পরেরটা আর ভালো করতে হবে, কিন্তু এই যে ব্যাপারটা, ওই জিনিসটা আমাদের মধ্যে ঢুকে গেল আলটিমেটলি। আচ্ছা, এবং ওনারা পার্সন হিসেবে আসলে কতটা নাম্বার ওনাদের দিব কি বলবো বলে শেষ করা যাবে না। মির্দা সম্পর্কে বলতে গেলে শুধু 3 জন না, মিরাকেল সব পার্টিসিপেন্ট একই কথা। অবশ্যই, যেহেতু আমরা 3 জনকে পাচ্ছি এখন। উনি এত ভালো মানুষ এবং এতটাই ট্যালেন্টেড যে আমরা কি বলবো, আমরা যখন পারফরমেন্স করে সামনে এসে বসি বা সামনের চেয়ারগুলোতে বসি, তখন আর কি দেখবো না দেখবো তখন খেয়াল থাকে না। মির্দা অ্যাঙ্কারিং করছে, ওনাকে তাকিয়ে তাকিয়ে হা করে দেখি। একবার আমাদের লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে মির্দা আড্ডা দেওয়ার জন্য আসছিল, সেদিন যে কি অবস্থা হয়েছে জামিল ভাই ভালো বলতে পারবে সেদিন। আরো জামিলের কাছ থেকে শুনি জিনিসটা। উনি আসলেন গ্রুমিং এ, আমাদের খবর দিলেন যে আজ তো গ্রুমিং এ যাবো, এবং আমরা যে গ্রুমিং এ কি করি সেটা মেন্টররা আমাদের, ওনার নিউজ দিল যে গ্রুমিং একদিন আসো না, দেখো না কি হয়। তো উনি একদিন আসলেন, আসার পর ঘন্টা 2-এর মতো আড্ডা হলো আমাদের সাথে, খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আড্ডা হলো। আড্ডা হওয়ার পরে আমাদের লেকল্যান্ড কান্ট্রি ক্লাব জায়গাটা থাকি আমরা, যেটা ওখানে একটা লেকের পাশে না একটা ছোট এরকম একটা ইয়ের মতো আছে, ঘাটের মতো। সৌরভদা বলে যে মিটা একটা গান হবে আমাদের, মিরাক্কেল আমরা এখানে একটা গান হয়, জামিল ভাই ধরো। তো সেই গান ধরলাম, ধরার পর না মানে ওই মির্দা ওই ওটুক জায়গার মধ্যে আমাদের সাথে ওই যে মিরাক্কেল আসতে যান যে আমাদের নাচটা ওখানে কিন্তু এস্টাবলিশড হয়। আচ্ছা আচ্ছা, ওই ওখান থেকেই শুরু আর কি। পার্সোনাল পার্টি বা একেবারে কাজের বাইরে মেন্টরদের নিয়ে বা মির্দাকে নিয়ে বা পার্সোনাল পার্টির কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা ওখানে এত দীর্ঘদিন? ওখানে কাজের এনভায়রনমেন্ট আসলে কি, সকাল থেকে শুরু হয় গ্রুমিং, রাত 3টে 4টা 5টা পর্যন্ত চলে। আচ্ছা, এবং গ্রুমিংটা এরকম যে আমরা একটা রুমে বসা, সামনে ল্যাপটপ খাতা কলম যে যার মতো নিয়ে বসে আছে, গল্প হচ্ছে, সারাদিন গল্প হচ্ছে, গল্পটাই আমাদের কাজ। গান আড্ডা মানে হাসি ঠাট্টা এটাই সারাদিন চলে।
এর মধ্যে দিয়ে আস্তে আস্তে স্ক্রিপ্টগুলো কিন্তু স্টাবলিশড হতে থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার একটু সিরিয়াস বিষয়ে আসবো। সেটা হচ্ছে আমি এই শোতে প্রায় সময় আর্টিস্টদের জিজ্ঞাসা করি যে এবং মতামত জানতে চাই যে এখানকার কোনো চ্যানেল ওখানে প্রদর্শিত হয় না, তোমাদের ওখানকার কোনো আলোচনা বা কোনো আড্ডাতে বা কোনো গসিপিংয়ে এটা নিয়ে কোনো আলোচনা হয় কিনা যে আমরা তো আমাদের চ্যানেলগুলো দেখতে পাই না, অথচ আজকে কিন্তু এখানে ডেকেছি ওয়ান অফ দ্য অনার জি বাংলা, এবং তোমরা যে ওখানে পার্টিসিপেট করছো বাংলাদেশি হিসেবে, এই ধরনের কোনো আড্ডা বা নিজেরা কি ফিল করো? ওরা না ভীষণ চায় যে দেখ ওরা আমরা ফ্রেন্ড তো দোস্ত, দেখ মানে তোদের চ্যানেলগুলো ওখানে, আমাদের চ্যানেলগুলো ওখানে চলে, তোদের কালচার বা তোদের কি হয়, তোরা কি করছিস, আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো কি করবো বল? আমাদের ওটা তো ওদের উপর লেভেলের বা ওটা রাজনৈতিক কোনো একটা ব্যাপার আছে, তারা মিস করে সিরিয়াসলি। তো সজলের কাছ থেকে শুনতে চাই হচ্ছে আমাদের এখানে যদি খুব, আমি সালতামামিও করেছি যে এখন ফিল্মের অবস্থা আমাদের দেশে তলানিতে, নাটকের অবস্থা খুব টাইট, মানে ফাইটিং এর ভেতরে যাচ্ছে, তারপরেও এখন ওখানে অনেক ভালো করছে, গানের অবস্থা তো না বললেই নয়। তো এইসব ক্ষেত্রে ঠিক লাফটার শোতে এই যে এত বড় অর্জন, আমি বলবো যে তোমাদের যে এত বড় অর্জন, সেই বিষয়ে জাজদের মতামত কি? বাংলাদেশের মিডিয়া বা কালচার সম্পর্কে মীর বা শ্রীলেখা বা রজত দত্ত বা পরান্দার, তাদের মতামতটা কি বা শেয়ার হয় কি? তাদের সঙ্গে আমাদের খুব একটা যোগাযোগ হয় না, আমাদের ওনাদের সঙ্গে যেসব কথা হয় তা সম্পূর্ণ মিরাক্কেল ব্যাপারে হয়। আমজনতা বা তোমার ফ্রেন্ড সার্কেলদের, ওখানকার ফ্রেন্ড সার্কেলদের, প্রথম যখন ওখানে গেলাম তখন ইশতিয়াক ভাইয়ের ল্যাপটপে 5 থেকে 6টা নাটক ছিল, বাংলাদেশি নাটক ছিল। এই নাটক দেখার জন্য কারাকারি পড়ে গেল, এই বাংলাদেশি নাটক আছে, ইশতিয়াকের কাছে বাংলাদেশি নাটক আছে, তো ওগুলো সবাই দেখলো, এবং এমনকি এক একটা নাটক এক একজনের মুখস্থ প্রায় 4-5 বার করে দেখা। এরপর আমরা আসার সময় আবার বলে দিছে যে বাংলাদেশের নাটক নিয়ে আসবা, এরকম। তো বাংলাদেশের নাটকটা ওখানে খুব ফেমাস। ইশতিয়াক কি বলবো যে এই বিষয়টা? আমি পার্সোনালি অনেকে বাসায় দাওয়াত খেতে গেছি বা করতে গেছি, মানে চোখ থেকে তারা পানি ঝরিয়ে ফেলে, বাংলাদেশের কথা বলতে তারা ফিল করে। এবং জাজদের কথা যেটা বললো, মীর ভাইয়ের সাথে কথা হয়, এত পছন্দ করে বাংলাদেশকে, বাট ওদের আফসোস একটাই যে দেখতে পারে না। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে আসছি। আমি এবার একটু দেশে ফিরবো, অর্থাৎ তোমাদের ঘরে, তোমাদের ফ্যামিলি, বাবা মা বা মহল্লাবাসী, তাদের এক্সপ্রেশন বা এক্সপেকটেশনটা কেমন? আমার বাবা একজন কাওয়ালি শিল্পী ছিলেন। আচ্ছা আচ্ছা, উনি সিলেট বেতারে, বেসিক্যালি আমাকে বলা হয়, ডাকা হয় হাসিনহাট নোয়াখালী। অ্যাকচুয়ালি আমার পৈতৃক বাড়ি বা আমার বাড়ি ওখানে, কিন্তু আমার জন্ম কিন্তু সিলেটে। ওই জায়গাটা যদি আমি জন্ম না নিতাম, আমার জন্ম না হতো, তাহলে মনে হয় আমি আজকে ওখানে যেতে পারতাম না, আমি আজকে এই টিভিতে আসতে পারতাম না। জামিল সম্পর্কে মতামত? বন্ধু বান্ধব বলে ঠিকই আছে, তো এটা হওয়া উচিত ছিল। যারা জানতেন না তারা দেখছেন, অবাক হচ্ছেন, এই আর কি। আচ্ছা আচ্ছা, সজল? আমার বাবা মা সম্পর্কে বলতে গেলে যে বাবা মা তো এখন প্রচন্ড রকম খুশি। আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস চিন্তা করতাম যে আমার পরিচয় যেন আমার বাবার পরিচিত হয়, সেটা একটা জিদ ছিল। এবং আমি মনে করি এখন কিছুটা হলেও সফল। আমার বাবা এখন পরিচয় দেয় আমি সজলের বাবা। যে কয়েকদিনের জন্য ছুটিতে এসেছি, এক মুহূর্তের জন্য বাসা খালি নেই, কেউ না কেউ আসছেই, কোথাও না কোথা থেকে দেখতে আসছে। দাওয়াত কেমন পাচ্ছ? প্রচন্ড রকম। 7 দিনে হয়তো একদিন বাসায় খাওয়ার সময় হয়েছে, যে দাওয়াত খেতে খেতেই শেষ হচ্ছে সময়। যাক, আমি ইশতিয়াকের গল্পটা শুনি। আমার প্রসঙ্গটা একটু ভিন্ন। কমেডিয়ান মানে এই না, আমরা ফিল্মে যেটা দেখেছি যে নায়কের একটা খুব নেগলেক্ট করা আর কি, ও কাদায় আছাড় খাবে, সবাই হাসবে, ও হচ্ছে একটা বোকা বোকা কাজ করবে, হাসবে। দে আর নট পারফর্মার, দে আর কমেডিয়ান। কমেডিয়ান কেন তা হবে? কমেডিয়ান হচ্ছে সেই লোক যার সেন্স অফ হিউমার আছে। সেন্স অফ হিউমার কার থাকে? যার খুব তীক্ষ্ণ বুদ্ধি থাকে, পার্সোনালিটি খুব শার্প। এবং এই যে ফিমেল ফ্যানদের কথা বলেন, এরা কেন এত পছন্দ করে? যে কোনো মেয়েকে জিজ্ঞেস করবেন, সব মেয়ের পছন্দের তালিকায় কেমন ছেলে চাও, একটা কথা সবাই কমন বলবে, যে তার সেন্স অফ হিউমার থাকতে হবে। সো ওই জিনিসটা শুরু থেকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আর ফ্যামিলি থেকে একটু বাধা ছিল যে তুমি চাকরি বাকরি ছেড়ে ওখানে গেছো, বাট এখন মনে হয় যে বলে যে না ঠিক আছে, একটা যেহেতু পজিশনে গেছি, আর এটা আমি বলছি যে আমি এটা করে দেখাবো, এবং এখন আমার প্রতি তাদের একটা আস্থা হয়তো তৈরি হয়েছে যে না হবে। যাই হোক, এখন আমি শেষ প্রশ্ন চলে আসছে, ক্যারিয়ার প্ল্যানটা কি? মিরাকেল 6 হয়তো মার্চে বোধহয় শেষ হয়ে যাবে, যদি শেষ হয়। না, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। মোশাররফ ভাইয়ের কথা না বলে পাচ্ছি না। মোশাররফ ভাই, চঞ্চল ভাই, হ্যাঁ, ওনারা যারা আছেন, ওনাদের দেখে আমি ইন্সপায়ার যে আমি নাটক করবো এবং প্রেজেন্টিং, মানে ইয়ে বলে অ্যাঙ্কারিং, মিডদাকে দেখে এখন যেটা মানে ইচ্ছে, অ্যাঙ্কারিং বা নাটক বা এরকম কিছু একটা করার ইচ্ছা। আমি উঠে যাই তাহলে। সজলের গল্পটা শুনি। আমার এনাদের তো সবার পড়াশোনা প্রায় শেষ হয়েছে, আমার পড়াশোনা শেষ হয়নি। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ 5th সেমিস্টার কমপ্লিট করে গিয়েছিলাম। তো মিরাকেলে যাওয়ার পর ওখানে সময় দিতে গিয়ে এখানে 2টো সেমিস্টার আমার ড্রপ হলো। তো ওখানে থেকে এসে পড়াশোনাটা চালাতে হবে মাস্ট। আর তাছাড়া বাংলাদেশে ছোট পর্দায় কাজ করার ইচ্ছা আছে।
আমি না, যেটা বললাম শুরুতেই, আমার প্রথম টার্গেট তো মানে কমেডিকে যেহেতু ভালোবাসি, কমেডি নিয়ে থাকবো। আর পাশাপাশি হচ্ছে জীবিকার প্রয়োজনে যদি হয়, আমার হাতে অপশন আছে যে আমি কোনো চাকরিতে হয়তো ঢুকলাম। Anyway, তোমাদের সবারই সাফল্য কামনা করছি। ছোট্ট করে দুটো আবদার আছে, আমি জামিলের গান শুনে শেষ করব, তার আগে দুটো ছোট্ট করে বাংলাদেশি দর্শকদের জন্য দুটো পারফরমেন্স এবং শেষে জামিলের গান। নলাদা গাড়ি চালাতে চালাতে একদিন একসঙ্গে 50টা লোককে ধাক্কা মেরেছে। নলাদাকে কোর্টে তোলা হলো। জজ সাহেব এসে বলল, ওই আপনি 50টা লোককে একসঙ্গে ধাক্কা মারলেন কি করে? আর বলবেন না, গাড়ি চালাতে চালাতে যাচ্ছি, হঠাৎ গাড়িটা ব্রেক ফেল করলো, এমন সময় দেখি এক পাশে দুজন লোক, এক পাশে বিয়ে বাড়ি। আপনি বলেন কি করা উচিত? দুজনকে ধাক্কা মারলে তো অন্তত ক্ষতিটা কম হতো। আমিও তো সেটাই চেয়েছিলাম, দুইজনকে ধাক্কা মারতে গেলাম, দেখলাম ওমা ওরা বিয়ে বাড়ির দিকে দৌড় দিল। আমি আমার ঘরের জানালা কখনো খুলতে পারি না, কারণ আমার ঘরের জানালা খুললে আশপাশ থেকে প্রতিবেশীরা কমপ্লেইন করে। কেন? কারণ আমার ঘরের জানালাটা খুললে বাইরে থেকে যত ধুলাবালি আসে তার চেয়ে আমার ঘর থেকে বের হয় বেশি। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।